আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, বিডি স্টুডেন্টস কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম সপ্তাহ রসায়ন পঞ্চম অ্যাসাইনমেন্টের সমাধান, রাসায়নিক বন্ধন। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে স্টুডেন্টস কেয়ারের অ্যাসাইনমেন্টের সমাধান মানে সর্বাধিক সাজানো গোছানো, নির্ভুল এবং যেটা লিখলে তোমরা সর্বোচ্চ নাম্বার আশা করতে পারো। চলো যাওয়া যাক অ্যাসাইনমেন্টের দিকে। রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায় থেকে রসায়নের এই পঞ্চম অ্যাসাইনমেন্টটি চাওয়া হয়েছে, যেখানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে দুইটা যৌগের কথা। একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, আর অপরটি হচ্ছে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। এই মিথেন এবং সোডিয়াম ক্লোরাইডের উপরে আবার আমাদেরকে 4টে প্রশ্ন করা হয়েছে। প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 4, মোট 16 মার্ক। ক নম্বর প্রশ্নটা হচ্ছে এরা অষ্টক এবং দুইয়ের নিয়ম মানে কিনা। খ নম্বর প্রশ্ন হচ্ছে সমযোজী বন্ধন গঠন ও দ্রবণীয়তা ব্যাখ্যা। গ নম্বর প্রশ্ন হচ্ছে আয়নিক বন্ধন গঠন ও দ্রবণীয়তা ব্যাখ্যা। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে যৌগ দুইটির বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা। আমরা অ্যাসাইনমেন্টের উত্তর শুরু করার আগে ছোট্ট একটি কথা বলতে চাই যে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেন করবে সেটা হচ্ছে কারণ আমরা স্টুডেন্টের কল্যাণে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করছি, যেটা তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে। যাক, কথা না বাড়িয়ে আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাই। বিষয় কোড 137, অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হচ্ছে 5। অ্যাসাইনমেন্টের শিরোনাম যৌগ গঠনের সময় অষ্টক নিয়ম ও দুইয়ের নিয়ম অনুসরণ, এদের গঠন প্রক্রিয়া, পানিতে দ্রব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা। তোমরা ক নম্বর কোশ্চেনের উত্তর এখান থেকেই তোমরা হুবহু লিখতে পারবে। তবে আমি যেটা বলি প্রতিবারের নাই, যে অবশ্যই কোশ্চেনটার উত্তর লেখার আগে তোমরা অবশ্যই বুঝে লিখবে, আর এ বোঝানোর জন্য তোমাদের আমি চেষ্টা করছি। ক নাম্বার প্রশ্নের উত্তর অষ্টক এবং দুইয়ের নিয়ম। অষ্টক নিয়ম হচ্ছে অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করাকেই অষ্টক নিয়ম বলে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো মৌল যখন যৌগ গঠন করতে যায়, তারা সবসময় নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ স্থিতিশীল একটা ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যদি তারা সেটা করে, অর্থাৎ তাদের সর্ববহিস্থ স্তরে 8টি করে ইলেকট্রন তারা অর্জন করতে পারে, তাহলে আমরা বলবো যে এরা অষ্টক নিয়মকে ফলো করেছে। দুইয়ের নিয়মটা হচ্ছে কি, অণু গঠনকালে কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন জোড় অবস্থান করাকে দুইয়ের নিয়ম বলে। অর্থাৎ অণু গঠনকালে যদি মৌলগুলা তাদের যৌগের ভিতরে ইলেকট্রনগুলা এক বা একাধিক জোড়ে জোড়ে অবস্থান করে, অর্থাৎ জোড়ায় জোড়ায় যদি অবস্থান করে, তাহলে আমরা বলবো যে এরা দুইয়ের নিয়মকে ফলো করেছে। আমরা মিথেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি চিত্রে কেন্দ্রীয় কার্বন পরমাণু বা কার্বন যে মৌল, এটা সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন রয়েছে, যেটা আমি নীল কালি দিয়ে তোমাদের দেখিয়েছি, এবং হাইড্রোজেন পরমাণুগুলা একটা করে ইলেকট্রন, যেটা লাল কালি দিয়ে দেখিয়েছি। এখন তোমরা এখানে খেয়াল করো চিত্রটার দিকে, যে কার্বন পরমাণু কিন্তু হাইড্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে, এবং যুক্ত হয়ে তার ইলেকট্রনগুলো কিন্তু শেয়ার করেছে। শেয়ার করার মাধ্যমে কার্বন পরমাণু 4টা এবং হাইড্রোজেন পরমাণু যে 4টা ইলেকট্রন, এটা দিয়ে সে কিন্তু 4 জোড়া অর্থাৎ 8টা ইলেকট্রন অর্জন করেছে। অর্থাৎ
সে অষ্টক নিয়মকে ফলো করেছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এগুলা কিন্তু জোড়ায় জোড়ায় আছে, তাই না? যেহেতু 4 জোড়া, তাহলে কার্বন কিন্তু 2 নিয়মকেও ফলো করেছে। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমি আসি, তা হাইড্রোজেনের তো একটা ছিল, সে কার্বনের থেকে একটা করে শেয়ার করতে পারছে, কিন্তু হাইড্রোজেনের তো আর অষ্টক পূর্ণ হচ্ছে না, যে কারণে আমরা বলতে পারি যে হাইড্রোজেন 2 নিয়মকে ফলো করেছে। আচ্ছা, আমরা এইভাবেই উত্তরটা লিখে ফেলাবো। আমরা এবার হ্যাঁ, আমরা এখান থেকে লিখব যে মিথেন CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান, যেখানে 4টি কার্বনের নিজস্ব এবং বাকি 4টি হাইড্রোজেন পরমাণু থেকে আসে। এখানে কার্বন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া বা 8টি ইলেকট্রন রয়েছে। প্রতিটি হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1 জোড়া বা 2টি ইলেকট্রন রয়েছে। সুতরাং কার্বন অষ্টক এবং 2 নিয়ম অনুসরণ করে, কিন্তু হাইড্রোজেন শুধুমাত্র 2 নিয়ম অনুসরণ করে। চিত্রে আমরা এবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটু দেখে আসি সোডিয়াম ক্লোরাইড অনুগঠনকালে কি হয়। সোডিয়াম ক্লোরাইডের সর্বশেষ শক্তি স্তরে, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে এবং ক্লোরিনের সর্বশেষ স্তরে সে কি করে, প্রবেশ করে। এখন এর ফলে সোডিয়াম ক্লোরাইড উভয় শক্তি স্তরে 4 জোড়া বা 8টা ইলেকট্রন রয়েছে। সুতরাং সোডিয়াম ও ক্লোরিন অষ্টক এবং 2 নিয়ম উভয় অনুসরণ করে। তার মানে বিষয়টা হচ্ছে সোডিয়ামের সর্বশেষ বহিস্থ স্তরে কিন্তু শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে আর ক্লোরিনের একটা কম থাকে। যদি সোডিয়াম এটা ছেড়ে ক্লোরিনকে দিয়ে দেয়, তাহলে এও অষ্টকপূর্ণ হচ্ছে, এও অষ্টকপূর্ণ হচ্ছে, এবং এরা উভয় কিন্তু জোর জোর ইলেকট্রন রয়েছে প্রত্যেকের। সো 2 নিয়মকে এরা ফলো করছে। খ নম্বর প্রশ্নের উত্তর, মিথেন CH4 অণুতে সমযোজী বন্ধন গঠন ও দ্রবণীয়তা। কার্বনের ইলেকট্রন বিন্যাস C6 1s2 হাইড্রোজেন 1s1। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কার্বন পরমাণু 4টি এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য হাইড্রোজেন পরমাণুর একটি করে ইলেকট্রন প্রয়োজন হয়। এই জন্য মিথেন অণুতে একটি কার্বন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকটিকে একটি করে শেয়ার করে। এভাবে 4টি C-H সমযোজী যৌগের মাধ্যমে মিথেন CH4 অণু গঠিত হয়। তো যেটা আমরা আগেও একটু ডিসক্রাইব করেছিলাম, তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি। এখানে দেখো যে যখন হচ্ছে আমাদের একটা কার্বন তারপরে হাইড্রোজেনের সাথে যোগ হচ্ছে, হ্যাঁ, তখন যুক্ত হওয়ার পরে কি হচ্ছে, CH4 গঠন করছে। CH4 আমরা এই চিত্রটা আগেও দেখেছি যে দুইটা দুইটা করে জোর জোর বাঁধছে, যে একটা হাইড্রোজেনের কাছ থেকে নিচ্ছে এবং কার্বনের একটা ইলেকট্রন দিয়ে কি এরা অষ্টকপূর্ণ হচ্ছে। তা এখন হাইড্রোজেনের দিক থেকে যদি আমি দেখতে চাই, তাহলে হাইড্রোজেনের যেহেতু এখন দুইটা আছে, দুইটা ইলেকট্রন হচ্ছে, তাহলে কি নিকটবর্তী হাইড্রোজেনের নিকটবর্তী হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দ্বারা অর্জন করা সম্ভব হয়েছে। আর যদি কার্বনের দৃষ্টিকোণ থেকে আমি দেখতে চাই, তাহলে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস কিন্তু সে এবার আমরা জানি সাধারণত আয়নিক যৌগ কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। মিথেন CH4 আয়নিক যৌগ নয়, আবার কি পোলার যৌগও নয়, কাজেই মিথেন CH4 পানিতে দ্রবীভূত হয় না। গ নম্বর প্রশ্নে যাওয়া যাক। খাবার লবণের অণু আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ও দ্রবণীয়তা। খাবার লবণ মূলত সোডিয়াম ক্লোরাইড NaCl, এর অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। সোডিয়ামের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে
অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠন করে সোডিয়াম আয়নে পরিণত হয়। আবার ক্লোরিন পরমাণুর ত্যাগকৃত ওই ইলেকট্রনটি গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয়। আর তারপর কি হয় যে এই সোডিয়াম আয়ন এবং এই ক্লোরিন আয়ন কাছাকাছি চলে আসার ফলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তার মানে হচ্ছে Na প্লাস প্লাস Cl মাইনাস ইকুয়াল টু হবে NaCl। আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখেছি, চিত্রটা তোমাদের বইতেও আছে। এখানে দেখো যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের আছে কয়টা, 7টা আছে, মানে একটা কম আছে অষ্টক পূর্ণ হতে। আর সোডিয়াম ক্লোরিন যখন একসাথে বিক্রিয়া দেবে তখন সোডিয়াম কি করে, এটা ত্যাগ করে, এটা ত্যাগ করে ক্লোরিনকে দিয়ে দেয়, বলে যে এটা আমার লাগছে না। তখন সোডিয়াম যখন ওকে দিয়ে দেওয়ার পরে সোডিয়াম কিন্তু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পেরেছে। দেখো 8টা আছে সর্বশেষ বহিস্থ স্তরে। আর ক্লোরিন কি করেছে, ও একটা গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করেছে। আর এই যে সোডিয়াম যে একটা ছেড়ে দেওয়ার ফলে কিন্তু ও সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে, আর ক্লোরিন একটা গ্রহণ করে কি ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হচ্ছে। এই আয়ন দুইটা আবার এক হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। সোডিয়াম ক্লোরাইড গঠন প্রক্রিয়া দেখলাম। এবার সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, তাই পোলার দ্রাবক H2O এ দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড পানির সংস্পর্শে আসলে এর ধনাত্মক সোডিয়াম আয়ন প্রান্ত এবং ঋণাত্মক ক্লোরিন আয়ন প্রান্ত পানির যথাক্রমে, আমরা যেহেতু জানি পানি একটি পোলার যৌগ, সো অক্সিজেন আয়ন কি করবে, ওর ধনাত্মক প্রান্তকে টানবে, আর যে হাইড্রোজেন আয়ন আছে, হাইড্রোজেন আয়ন ঋণাত্মক আয়ন দ্বারা আকর্ষিত হবে। এই আকর্ষণের কারণে সোডিয়াম ক্লোরাইড ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত পরস্পর হতে কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে পানির পোলার অণুর বিপরীত প্রান্ত দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকে এবং পানিতে দ্রবীভূত হয়। আমরা এখানে চিত্রটা খেয়াল করি একটু। যে ঋণাত্মক ক্লোরিন আয়ন ও কি করছে, যে ধনাত্মক হাইড্রোজেনকে টানছে, আবার এখানে দেখছি সোডিয়াম ধনাত্মক ও কি ঋণাত্মক অক্সিজেনকে টানছে। তাহলে কি এরা সোডিয়াম ক্লোরাইড পানিতে বিশ্লেষিত হয়ে যাচ্ছে। ঘ নম্বর প্রশ্নের উত্তরে যাওয়া যায়। প্রদত্ত যৌগ দুইটি বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা। প্রদত্ত যৌগ দুইটি, একটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl এবং অপরটি হচ্ছে CH4 মিথেন। সোডিয়াম ক্লোরাইড NaCl গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী, এর কারণে NaCl আয়নিক যৌগ হওয়ায় কঠিন অবস্থায় ধনাত্মক ও ঋণাত্মক আয়নসমূহ কেলাস ল্যাটিসে নির্দিষ্ট স্থানে অবস্থান করে বলে বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু গলিত অবস্থায় আয়নসমূহ কেলাস ল্যাটিসে মুক্ত হয়ে ইতস্তত ভ্রমণ করে, যে কারণে কি হবে, বিদ্যুৎ পরিবাহী হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে সোডিয়ামের ধনাত্মক আয়ন এবং ক্লোরিনের ঋণাত্মক আয়ন, এরা যখন যৌগ গঠন করার পর নির্দিষ্ট একটা স্ট্রাকচারে একটা ল্যাটিস তৈরি করে, অর্থাৎ এদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ঠিক আছে, এবং আয়নগুলো কি এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না, যে কারণে কি বিদ্যুৎও পরিবহন হয় না। কিন্তু যখন গলিত অবস্থায় পানি যোগ করা হয় ওর সঙ্গে, তখন কিন্তু আয়নগুলো কি পানির পোলারাইজেশনের কারণে আয়নগুলো ভেঙে যে মুক্ত সোডিয়াম আয়ন হয়ে যায় এবং ক্লোরিন আয়ন হয়ে যায়, এবং এগুলা কি করে ওই ল্যাটিসের ভিতরে মুক্তভাবে ইতস্তত পরিভ্রমণ করে, যে কারণে এরা বিদ্যুৎ প্রবাহ করতে পারে। সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দুইটি ইলেকট্রোড প্রবেশ করালে, অর্থাৎ দুইটা তড়িৎদ্বার যদি আমরা প্রবেশ করাই, ঋণাত্মক আয়ন ক্লোরিন মাইনাস ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় এবং ধনাত্মক আয়ন সোডিয়াম প্লাস ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়। তার মানে ঋণাত্মকটা যাবে হচ্ছে অ্যানোডে এবং সোডিয়াম যাবে হচ্ছে ক্যাথোডে, ধনাত্মক সোডিয়াম।
আচ্ছা, এখন আমরা এখানে দেখি যে ক্লোরিন অ্যানোডে পৌঁছে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ এখানে আমরা যে ছোট একটা বিক্রিয়া দিয়েছি যে দুইটা ক্লোরিন আয়ন থেকে যদি দুইটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে এটা ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। অপরদিকে সোডিয়াম ক্যাথোডে পৌঁছানোর পর ক্যাথোডে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি বিজারিত হয়ে সোডিয়াম ধাতুই পরিণত হয়। অর্থাৎ দুইটা সোডিয়াম আয়ন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে দুইটা সোডিয়াম ধাতব পরমাণুতে পরিণত হবে। এভাবে সোডিয়াম ক্লোরাইড যৌগটির মধ্যে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে, ফলে বিদ্যুৎ পরিবহন ঘটে। অপরদিকে মিথেন CH4 একটি সমযোজী যৌগ। সমযোজী যৌগ হওয়ার কারণে CH4 এর কোনো বিচ্ছিন্ন আয়ন তৈরি হয় না, এ কারণে মিথেন কি বিদ্যুৎ অপরিবাহী। এই ছিল আমাদের অষ্টম সপ্তাহের রসায়ন পঞ্চম অ্যাসাইনমেন্টের সমাধান। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। যদি PDF ফাইল তোমাদের প্রয়োজন মনে করো, ইমেইল আইডি কমেন্ট করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।